হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই বায়োলজি লিঙ্কারে ওয়েলকাম। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 11 এর চ্যাপ্টার 3 অর্থাৎ প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদের শ্রেণীবিন্যাসের পার্ট 2। সেটা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। অল্টারনেশন অফ জেনারেশনের যদি আমরা বাংলা বলি তাহলে সেটা হচ্ছে জনুক্রম। ওকে, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো ক্লাস 10 এ জনুক্রম কি। তো এই অল্টারনেশন অফ জেনারেশনই আমরা মেইনলি আলোচনা করব। পার্ট 1 এ আমরা কি আলোচনা করেছিলাম? সমস্ত ফ্লাওয়ারিং প্ল্যান্টস আর নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? নন ফ্লাওয়ারিং এর মধ্যে থ্যালোফাইট, ব্রায়োফাইট, টেরিডোফাইটস, ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর মধ্যে জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম। এছাড়া তাদের আমরা কি দেখেছিলাম? প্ল্যান্ট বডি কি টাইপের হয়, সেক্স অর্গান কি টাইপের হয়, এইসব জিনিসগুলো আলোচনা করেছিলাম। ওই ক্লাসটা করার পর তোমাদের এই অল্টারনেশন অফ জেনারেশন পার্ট, যেটা তোমাদের চ্যাপ্টারের শেষে দেওয়া রয়েছে যদি এনসিইআরটি দেখো, কিন্তু আমি সেটা তোমাদের সেকেন্ড টপিকে কভার করছি, কারণ এই টপিকটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে তোমাদের প্ল্যান কিংডম 100% বলছি একদম জলের মতন ইজি হয়ে যাবে। হ্যাঁ, আর আমি মেইনলি তোমাদের পুরো এনসিইআরটির একটা লাইনও বাদ দিইনি, কারণ আমার মেইন টার্গেট হচ্ছে তোমরা যেন নিটে যেন তোমরা বায়োলজিতে 360-360 এর মধ্যে 360ই পাও, এটাই আমার মেইন টার্গেট। আর তার সাথে সাথে যেহেতু তোমাদের নতুন সিলেবাসে 11 এর সেমিস্টার অনেকই হবে, তোমাদের এই চ্যাপ্টারটা এমসিকিউ আসবে, সুতরাং তোমরা এইরকম ভাবে পড়ে রাখো। ইংরেজি লেখা আছে, ঠিক আছে, আমি মানছি তোমাদের অসুবিধা হতে পারে, কিন্তু আমি আছি, আমি বাংলায় সেগুলো এক্সপ্লেনেশন করে দেবো, তোমাদের কাছে একদম জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ইংরেজির জন্য একদম ভয় পাও না, প্র্যাকটিস করা হয়ে যাবে। তার সাথে সাথে আমি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে কোশ্চেনও প্র্যাকটিস করাবো এমসিকিউ। তো দেখো এখানে কি বলছে, এখানে বলছে ডিউরিং দ্য লাইফ সাইকেল অফ এনি সেক্সুয়ালি রিপ্রোডাকশন প্ল্যান্ট, অর্থাৎ যেসব উদ্ভিদ সেক্সুয়ালি রিপ্রোডাকশন করে তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? দেয়ার ইজ অ্যান অল্টারনেশন অফ জেনারেশনস। হ্যাঁ, অর্থাৎ একটা পরিবর্তন দেখতে পাবো জেনারেশনের, কার মধ্যে? বিটুইন গ্যামেট প্রডিউসিং হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট, খুবই ইম্পর্টেন্ট, গ্যামেট প্রডিউসিং haploid gametophyte and spore producing diploid sporophyte। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ যৌন জননের মাধ্যমে তাদের জীবন চক্র সম্পূর্ণ করে তাদের আমরা দুটো স্টেজ দেখতে পাবো, একটা হচ্ছে গ্যামেটোফাইটিক স্টেজ আর একটা হচ্ছে স্পোরোফাইটিক। হ্যাঁ, এখানে যদি আমি তোমাদের সিম্পলি উদাহরণ হিসেবে দেখাই, এই মনে করো এটা হচ্ছে গ্যামেটোফাইটিক স্টেজ আর এটা হচ্ছে স্পোরোফাইটিক। তো এই দুটো স্টেজের মধ্যে অল্টারনেশন, অর্থাৎ গ্যামেটোফাইটিক স্টেজ থেকে স্পোরোফাইটিক স্টেজ তৈরি হবে, আবার স্পোরোফাইটিক স্টেজ থেকে গ্যামেটোফাইটিক স্টেজ তৈরি হবে, আর এটা অল্টারনেটলি হতে থাকবে। সেটাকে বলছি অল্টারনেশন অফ জেনারেশন। এই অল্টারনেশন অফ জেনারেশন একদম মাথায় ঢুকিয়ে রাখো, শুধুমাত্র প্ল্যান্টস এর ক্ষেত্রেই প্রযোজ্য। কোন প্ল্যান্টস এর ক্ষেত্রে প্রযোজ্য? যেসব প্ল্যান্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে। ওকে, দেখো এবার আমরা মেইন টপিকটা একটু দেখব। ওকে, তাহলে এখানেই মেইন দেখো গ্যামেটোফাইট স্টেজ। এই গ্যামেটোফাইট স্টেজের আরেকটা নাম হচ্ছে হ্যাপ্লয়েড স্টেজ, বা এই হ্যাপ্লয়েড স্টেজকে আমরা এন দ্বারা ডিনোট করি, অর্থাৎ এদের ক্রোমোজোম সংখ্যা যখন অর্ধেক থাকবে, 2n এর অর্ধেক n, বা এটাকে সেক্সুয়াল স্টেজও বলা হয়। কেন সেক্সুয়াল স্টেজ বলা হয় সেটা আমরা আলোচনা করছি। বাংলায় তোমরা আরেকটা নাম লিখে রাখতে পারো, বাংলায় এটাকে বলা হয় লিঙ্গধর উদ্ভিদ। ওকে, তোমাদের ওখানে জনুক্রমটা লিখলাম না, অল্টারনেশন অফ জেনারেশন, তোমরা লিখে নিও। তাহলে এর আরেকটা বাংলায় নাম কি? সেটা হচ্ছে লিঙ্গধর দশা। হ্যাঁ, আর আরেকটা স্টেজ কি বললাম? আরেকটা বললাম যে স্পোরোফাইটিক স্টেজ বা ডিপ্লয়েড স্টেজ বা 2n বা অ্যাসেক্সুয়াল স্টেজ, বা এটার আরেকটা বাংলা নাম হচ্ছে রেণুধর দশা। তোমরা যাদের বাংলায় অসুবিধা হয়, মানে ইংরেজিতে বুঝতে অসুবিধা হয়, সেটা লিখে নেবে। দেখো তাহলে আমরা তো এটা দেখলাম যে গ্যামেটোফাইটিক স্টেজ কি তৈরি করবে বলতো? গ্যামেট তৈরি করবে। এই গ্যামেট তৈরি করবে বলেই এদেরকে আমরা বলছি গ্যামেটোফাইটিক স্টেজ। তো গ্যামেট তৈরি করছে, দেখো এদের মেইন প্ল্যান্ট বডি কি? এন। আর আমরা জানি গ্যামেট, সেটা মেল গ্যামেট হোক আর ফিমেল গ্যামেট হোক, অলওয়েজ কি হবে? এন। গ্যামেট মানে সবসময় মাথায় রাখবে এন। তাহলে যদি এই এন থেকে এন তৈরি হয়, তাহলে এখানে কোন কোষ বিভাজন হয়েছে? অবশ্যই এখানে সমবিভাজন হয়েছে, অর্থাৎ মাইটোসিস হয়েছে।
তাহলে মাইটোসিস প্রক্রিয়ায় কি তৈরি করছে, গ্যামেট তৈরি করছে গ্যামেটোফাইটিক স্টেজ থেকে। এই কারণে এই স্টেজটার নাম কি দিচ্ছি আমরা, গ্যামেটোফাইটিক স্টেজ হলো। দিয়ে আমরা জানি মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট আলটিমেটলি এরা কি করবে, ফার্টিলাইজ করবে। ফার্টিলাইজ করার পর যেটা তৈরি করবে সেটা হচ্ছে জাইগোট। এই মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট মিলে কি তৈরি হলো, সেটা হলো এন, তাই কি না। এবার দেখো এই জাইগোটটা আস্তে 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 ম্যাচিওর হবে, জাইগোট থেকে এমব্রায়ো হবে, এমব্রায়ো হতে হতে আস্তে আস্তে কি তৈরি করছে, স্পোরোফাইটিক স্টেজ বা ডিপ্লয়েড স্টেজ বা অ্যাসেক্সুয়াল স্টেজ। এটা 2n। দেখো এখানে বললাম সেক্সুয়াল, গ্যামেটোফাইটিক স্টেজকে সেক্সুয়াল কেন বলছি, যেহেতু এরা গ্যামেট তৈরি করছে, অর্থাৎ মেল গ্যামেট ফিমেল গ্যামেট। আর গ্যামেট কখন তৈরি হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময়ই তৈরি হয়, তাই না। আমরা তোমাদের যে তোমাদের বলছি ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টার রয়েছে, হ্যাঁ, জীবের জনন, যেটা যদিও বাদ দেওয়া হয়েছে নিটে, তো সেখানে আমরা আলোচনা করেছিলাম, সেটা দেখবো। তোমাদের যখন আছে তাও ভিডিওটা দেখতে পারো। সবসময় মাথায় রাখবে গ্যামেট কোন রিপ্রোডাকশনে তৈরি হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশনে। এই কারণে গ্যামেটোফাইটিক স্টেজকে সেক্সুয়াল স্টেজে বলা হয়। ওকে, যাই হোক, তাহলে এই যে জাইগোট তৈরি হলো 2n, আর আমরা দেখলাম স্পোরোফাইটিক স্টেজটা কি 2n, তাহলে জাইগোট থেকে 2n তৈরি হয়ে গেল। দিয়ে এদেরকে আবার বলছি অ্যাসেক্সুয়াল স্টেজ। কেন অ্যাসেক্সুয়াল স্টেজ বলছি, কারণ এরা স্পোর তৈরি করবে, আর স্পোর অযৌন জননের একক কি, অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল স্টেজের একক হচ্ছে স্পোর বা রেণু। ওই কারণে এদেরকে বলা হয় স্পোরোফাইটিক স্টেজ, যেটা আমরা পরে দেখছি। দেখো তো এই অ্যাসেক্সুয়াল স্টেজ বা ডিপ্লয়েড স্টেজ বা যাই বলি না কেন, বা স্পোরোফাইটিক ফেজ, হ্যাঁ, এর এর এই উদ্ভিদ দেহের একটা কোষ পাবো, শেষ কোষ যেটা স্পোর মাদার সেল বলবো। খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখো কি বলবো, স্পোর মাদার সেল। এটারও কিন্তু ক্রোমোজোম সংখ্যা 2n। তো এই স্পোর মাদার সেল থেকে স্পোর তৈরি হবে, আর আমরা জানি স্পোর হচ্ছে n, হ্যাঁ, অযৌন জনন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে বলে এটাকে অ্যাসেক্সুয়াল স্টেজও বলছি। তো এই যে স্পোর মাদার সেল থেকে স্পোর তৈরি হলো, অর্থাৎ 2n থেকে যে n তৈরি হলো, তাহলে এখানে কোন ডিভিশন হয়েছে, এখানে অবশ্যই মিওসিস ডিভিশন হয়েছে। ওকে, তাহলে গ্যামেটোফাইট স্টেজ থেকে গ্যামেট তৈরি হওয়া মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে, স্পোরোফাইটিক স্টেজ থেকে স্পোর তৈরি হওয়া মিওসিস প্রক্রিয়া হচ্ছে। স্পোরোফাইটিক স্টেজের নাম স্পোরোফাইটিক কেন, তার কারণ স্পোরোফাইটিক স্টেজ স্পোর তৈরি করছে। গ্যামেটোফাইটিক স্টেজের নাম গ্যামেটোফাইট কেন, কারণ গ্যামেট তৈরি করছে। তো এগুলো যেন একদম জলের মতন তোমাদের ব্রেনে ঢুকে যায় এমন, এবং এরকম মনে হয় যে স্যার এতবার কেন বলছে, এগুলো তো খুবই ইজি বুঝে নিয়েছি। এই বিরক্তিটা আসা উচিত, যদি খুব ক্লিয়ার থাকে তাহলেই বিরক্তিটা আসবে, হ্যাঁ, আর যতক্ষণ না বিরক্তি আসবে ততক্ষণ ছাড়বে না, আর আমিও বারবার রিপিট করে যাব। তো যাই হোক, এই স্পোরটা পরবর্তীকালে জার্মিনেট করে, দেখো স্পোর এন, এই স্পোর জার্মিনেট করে পরবর্তীকালে কি তৈরি করছে, হ্যাপ্লয়েড স্টেজ তৈরি করছে বা এন তৈরি করছে। তো এইরকম এদের জীবন চক্রে আমরা কি দেখতে পাচ্ছি, দশা দেখতে পাচ্ছি, অর্থাৎ গ্যামেটোফাইটিক স্টেজ থেকে স্পোরোফাইটিক স্টেজ এবং স্পোরোফাইটিক স্টেজ থেকে গ্যামেটোফাইটিক স্টেজ। আর এটাকে আমরা বলছি অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রম। সিম্পল, তাই কি না। চলো নেক্সট, আমরা এখানে কয়েকটা কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, হ্যাঁ, তোমরা করবে। ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইটিক স্টেজ, গ্যামেটোফাইটিক স্টেজের প্রথম সেল কোনটা, তোমরা এখান থেকে আমাকে অ্যান্সার করে বলো। এই যে গ্যামেটোফাইটিক স্টেজ আছে, এই গ্যামেটোফাইটিক স্টেজের ফার্স্ট সেল কোনটা সেটা বলবা, আর একটা হচ্ছে লাস্ট সেল অফ গ্যামেটোফাইটিক স্টেজ। আবার একইভাবে ফার্স্ট সেল অফ স্পোরোফাইটিক স্টেজ এবং লাস্ট সেল অফ স্পোরোফাইটিক স্টেজ। এটা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাও, এখনই জানাও, আমি অ্যান্সার বলে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু তোমরা দেখবে না, আগে ঠিক করো, ঠিক হচ্ছে কিনা হচ্ছে মিলাবা। দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইটিক স্টেজ। দেখো ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইটিক স্টেজ যদি আমরা দেখি তাহলে কি পাবো, আচ্ছা আমি একটু মিটিয়ে নিই, হ্যাঁ, একটু ইরেজ করে নিই, আশা করি তোমাদের বেশি টাইম নেব না। দেখো ঠিক আছে, মোটামুটি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কোশ্চেন হচ্ছে ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইটিক স্টেজ। তাহলে গ্যামেটোফাইটিক স্টেজে প্রথম সেল খোঁজো তো কোথায় পাচ্ছ, গ্যামেট হবে, গ্যামেট তো হবে না, গ্যামেট তো শেষ, কারণ গ্যামেটের মিলন ঘটে গেল, দিয়ে তো জাইগোট তৈরি হয়ে গেল, 2n হয়ে গেল। তাহলে ফার্স্ট এন, দেখো স্পোর, এই যে স্পোর তৈরি হয়েছে এন, এই স্পোর থেকে তো গ্যামেটোফাইটিক স্টেজটা তৈরি হয়েছে, তাই নয় কি। তাহলে ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইটিক স্টেজ এটা কি হবে, এটা হবে স্পোর। ওকে, এটা হবে স্পোর। দেন বলছে লাস্ট সেল অফ গ্যামেটোফাইটিক স্টেজ, দেখো লাস্ট সেল গ্যামেট, কারণ গ্যামেট মিলে জাইগোট হয়ে গেল, জাইগোটটা 2n, তাহলে এটা হচ্ছে গ্যামেট। লাস্ট সেল কি হবে, গ্যামেট। গ্যামেট আইদার মেল গ্যামেট হবে অথবা ফিমেল গ্যামেট, গ্যামেট। একইভাবে
ফার্স্ট সেল অফ স্পোরোফাইট। তাহলে স্পোরোফাইট এটা যদি প্রথম দেখি, স্পোরোফাইট মানে টুয়েন, তাহলে টুয়েন প্রথম কে তৈরি হচ্ছে? স্পোর মাদার সেল কি প্রথম? না, এখান থেকে তো শেষ। প্রথম হচ্ছে কে? জাইগোট। দেখো এখান থেকে তো শুরু হলো, তাই না? জাইগোটটা বড় হইতে স্পোরোফাইটিক প্ল্যান্ট তৈরি করলো। তাহলে এটা হলো ফার্স্ট সেল জাইগোট। আর লাস্ট সেল যদি বলো তাহলে কি হবে? স্পোর মাদার সেল। এটাই তো লাস্ট ছিল টুয়েন, কারণ এটা ভেঙে পরবর্তীকালে কি তৈরি হয়ে গেল? স্পোর তৈরি হয়ে গেল, আর স্পোরটা হচ্ছে এন। তো অবশ্যই তোমরা এই কনসেপ্টটা মাথায় রাখবে, ভীষণই এই চারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, দেখো নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশনের টাইপস নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, দেখো তোমাদের মনে হতে পারে যে আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস বোঝাচ্ছি, কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমি টাইম বাঁচানোর জন্যই তোমাদের কিন্তু এইরকম ভাবে আমি লিখে রেখে দিয়েছি আগে থেকে। ওকে, এটাতে এরকম কোনো ব্যাপার না যে আমার ক্লাস মাথায় রাখতে হচ্ছে না, ইজিলি করে দিচ্ছি। আমার তোমাদের ক্লাসগুলো ইজিলি মনে থাকছে। অল্টারনেশন অফ জেনারেশনের যে হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক, হ্যাপ্লোডিপ্লন্টিক টাইপসগুলো আছে, এগুলো ইজিলি আমার কাছে আসবে। কিন্তু এই বর্তমানে কম্পিটিশনের যুগে আমার একটাই টার্গেট, তোমরা কম সময়ে বেটার ভালো করে প্রিপারেশন নাও এবং ভালো করে বুঝো। তার সাথে সাথে কিভাবে পড়তে হবে, কিভাবে নোটস তৈরি করতে হবে, সেটা যেন তোমাদের কাছে ক্লিয়ার থাকে। এটাই আমার মেইন টার্গেট। হ্যাঁ, আমি কতটা জানি না জানি সেটা তোমাদের বিচার করার প্রয়োজন নাই। তুমি কতটা আমার কাছ থেকে বুঝতে পারছো সেটাই তোমার কাছে ম্যাটার করে, এবং কত কম সময়ের মধ্যে পাচ্ছো। কারণ যদি অল্প সময়ের মধ্যে তোমরা অনেক কিছু এক জায়গায় পেয়ে যাও, তো আমার মনে হয় তোমরা বাকি টাইমটা ফিজিক্স কেমিস্ট্রিতে দিতে পারবে নিট কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। ওকে, যাই হোক, দেখো এই অল্টারনেশন অফ জেনারেশনের প্রথম টাইপ হচ্ছে হ্যাপ্লন্টিক, দেন আলোচনা করব আমরা ডিপ্লন্টিক, তারপরে আলোচনা করব হ্যাপ্লোডিপ্লন্টিক বা ডিপ্লো হ্যাপ্লন্টিক। ওকে, দেখো এখানে কি, এখানে বলছে, আমি কালারটা একটু চেঞ্জ করি। হ্যাপ্লন্টিক কাকে বলছি? যখন ডিপ্লয়েড স্টেজ অনলি ইন জাইগোট ফর্ম। দেখো হ্যাপ্লন্টিক মানে কি, আমরা বুঝতে পারছি যে এন স্টেজটাই বেশি হবে। হ্যাঁ, কিন্তু এখানে টুয়েন স্টেজটা খুবই কম ফর্মে থাকবে এবং শুধুমাত্র সেটা কিসে সীমাবদ্ধ? জাইগোটেই সীমাবদ্ধ। অর্থাৎ আমি কথা বলছি, খুবই ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবে। মনে করো আমি একটা উদ্ভিদ নিয়েছি বা প্ল্যান্টস নিয়েছি, এবং প্ল্যান্টসের বিভিন্ন দশা আছে বা বিভিন্ন স্টেজ আছে। সেই স্টেজগুলোর নাম দিলাম, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। মনে করো 10টা স্টেজ আছে। 10টা স্টেজকে আমি যখন এক একটা স্টেজ তুলছি আর দেখছি যে এদের মধ্যে টুয়েন আছে না এন আছে, টুয়েন আছে না এন আছে, তখন আমি দেখতে পাচ্ছি যে 10টা স্টেজের মধ্যে 8টা কিংবা 9টা স্টেজে শুধুমাত্র এন আর এন, কেবলমাত্র একটা বা দুটো স্টেজ শুধুমাত্র টুয়েন। তখন আমরা সেই সমস্ত প্ল্যান্টসের যে লাইফ সাইকেল সেটাকে আমরা বলে দিচ্ছি যে এটা হচ্ছে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। কারণ এদের মধ্যে কি বেশি, দেখো একটু হ্যাং করতে লেগেছে সিস্টেম, এটা হচ্ছে হ্যাপ্লন্টিক। ওকে, এটাকে আমরা কি বলছি? হ্যাপ্লন্টিক অল্টারনেশন অফ জেনারেশন। কাদেরকে বলবো? যে সমস্ত প্ল্যান্টসের জীবন চক্রে বেশিরভাগই দশা এন এবং টুয়েন দশা কেবলমাত্র একটা বা ম্যাক্সিমাম দুটো ক্ষেত্রে সীমাবদ্ধ। যেমন জাইগোট, শুধুমাত্র জাইগোট মানে কি একটা স্টেজে সীমাবদ্ধ। তো এদের যদি আমরা এক্সাম্পল দেখি, খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখবা, বেশিরভাগই যে অ্যালগি আছে, সমস্ত অ্যালগি না, হ্যাঁ এটা মাথায় রাখবা, বেশিরভাগ অ্যালগির মেইন প্ল্যান্ট বডি হচ্ছে হ্যাপ্লন্টিক। যেমন তোমাদের এনসিআরটিতে আছে ইউলোথরিক্স, ভলভক্স, স্পাইরোগাইরা, কারা, ক্লামাইডোমোনাস। হ্যাঁ, ক্লামাইডোমোনাস সব স্পিসিস না, কিছু স্পিসিস, উডোগোনিয়াম, ভাউকেরিয়াম। এই এক্সাম্পলগুলো এখন জাস্ট অন্ধের মতন কয়েকবার পড়ো, মুখস্থ করতে হবে না, 3-4 বার পড়ো। ইউলোথরিক্স, ভলভক্স, স্পাইরোগাইরা, কারা, ক্লামাইডোমোনাস, উডোগোনিয়াম, ভাউকেরিয়া। আমার সাথে সাথে উচ্চারণ করো, তোমরা উচ্চারণ না করলে কিন্তু হবে না। তাহলে এই সমস্ত অ্যালগি গুলো সব কি? হ্যাপ্লন্টিক। বেশিরভাগই অ্যালগি হ্যাপ্লন্টিক, সমস্ত অ্যালগি কিন্তু হ্যাপ্লন্টিক নাই। দেন দেখো ডিপ্লন্টিক। ডিপ্লন্টিক কাকে বলবো? আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, উল্টো, হ্যাপ্লন্টিকের উল্টো। যে মনে করো আমরা একটা 10টা স্টেজ নিলাম, 10টা স্টেজ নেওয়ার পর দেখা যাচ্ছে বেশিরভাগই এদের জীবন চক্রে টুয়েন, মাত্র একটা বা দুটো স্টেজে এন, তখন তাদেরকে আমরা বলছি কি? ডিপ্লন্টিক। তাহলে এখানে কি বলছি দেখো, বলাই আছে হ্যাপ্লয়েড স্টেজ অনলি ইন গ্যামেট ফর্ম। এন মানে কি? শুধু গ্যামেট ফর্মে হ্যাপ্লয়েড স্টেজ আছে, বাকি সবকিছুই টুয়েন। হ্যাঁ,
তো এটার উদাহরণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা তো প্ল্যান্ট কিংডম আগে আলোচনা করেছি, তোমাদের তো বলতে পারবো না যে স্যার জিমনোস্পার্ম কি, এনজিওস্পার্ম কি, অ্যালগি কি, এগুলো আলোচনা হয়ে গেছে। তাহলে দেখো এখানে জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, তার সাথে সাথে ফিউকাস। ফিউকাস কি? একটা অ্যালগি। তো দেখছো তো অ্যালগি এখানেও ছিল, এখানেও আছে। তাহলে এই জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম আর ফিউকাস এদের মেইন প্ল্যান্ট বডি কি? ডিপ্লন্টিক, অর্থাৎ বেশিরভাগই টুয়েন, শুধুমাত্র এরা গ্যামেট যখন তৈরি করবে তখন এন স্টেজ। নেক্সট হচ্ছে হ্যাপ্লোডিপ্লন্টিক বা ডিপ্লোহ্যাপ্লন্টিক। আশা করি এটাও তোমরা আইডিয়া করতে পারবে কি হতে যাচ্ছে। দেখো যদি আমরা 10টা লাইফ সাইকেল নিই, হ্যাঁ 10টা লাইফ সাইকেল নেওয়ার পর দেখা যাচ্ছে যে কথা যে 1 থেকে 5টা বা 6টা হ্যাঁ টুয়েন হচ্ছে অথবা এন। আবার বাকি যে 4টা আছে এটাও সেম, হয় এন হচ্ছে না তো টুয়েন। অর্থাৎ আমরা এখানে কেবলমাত্র একটা স্টেজই এন বা একটা স্টেজই টুয়েন সেটা দেখতে পাচ্ছি না, ভাগ দেখতে পাচ্ছি, কয়েকটা স্টেজ এন বা টুয়েন আছে, তখনই আমরা সেটাকে বলছি হ্যাপ্লোডিপ্লন্টিক বা ডিপ্লোহ্যাপ্লন্টিক। হ্যাঁ এদের ক্ষেত্রে যদি দেখি ডিপ্লয়েড অ্যান্ড হ্যাপ্লয়েড স্টেজ শোন বাই মাল্টিপল স্টেজ। তাহলে এই যে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড স্টেজটা কি হচ্ছে? মাল্টিপল স্টেজ, কয়েকবার দশায় দেখাচ্ছে। সরি, দেখো এই হ্যাপ্লোডিপ্লন্টিক বা ডিপ্লোহ্যাপ্লন্টিককে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। কি কি দুটো ভাগে ভাগ করলাম? একটা হচ্ছে আইসোমরফিক আর একটা হচ্ছে হেটেরোমরফিক। দেখো আইসো মানে কি? আইসো মানে হচ্ছে সেম বা একই, আর মরফিক মানে হচ্ছে মরফোলজি, অর্থাৎ যখন মরফোলজি মানে কোনো জিনিস যখন বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার মরফোলজি। তো যখন কোনো জিনিস দেখার দিক থেকে একই, অর্থাৎ যখন এদের দুটো স্টেজই, সেটা বোথ স্টেজ, 2n স্টেজ হোক বা n স্টেজ হোক, বাইরের দিক থেকে কি সেম, তখন সেটাকে আমরা বলছি আইসোমরফিক। কিন্তু হেটেরোমরফিক, হেটেরো মানে কি? আলাদা, মরফিক মানে মরফোলজি। তাহলে যখন বোথ স্টেজ 2n বাই n আর মরফোলজিক্যালি ডিফারেন্ট তখন সেটাকে বলছি হেটেরোমরফিক। হ্যাঁ আইসোমরফিকের একটা জাস্ট ছবি দেখে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা এটা বলে দিই আরেকটু। দেখো আইসোমরফিকের উদাহরণ হচ্ছে একটোকার্পাস। এই একটোকার্পাসও মাথায় রাখবে একটা অ্যালগি, ওকে। আর হেটেরোমরফিকের উদাহরণ হচ্ছে ব্রায়োফাইট, টেরিডোফাইট, তার সাথে সাথে ল্যামিনারিয়া। হ্যাঁ তাহলে ল্যামিনারিয়াও যদি দেখো, ল্যামিনারিয়াও কি? একটা অ্যালগি। হ্যাঁ এছাড়া পলিসাইফোনিয়াটা পাবো, পলিসাইফোনিয়াও হচ্ছে একটা অ্যালগি। তাহলে দেখো হ্যাপ্লোডিপ্লন্টিক বা ডিপ্লোহ্যাপ্লন্টিক 2 রকমের পেতে পারি, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদদের 2n স্টেজ আর n স্টেজ দেখতে একই রকম তাদের আইসোমরফিক বলবো, এবং যাদের 2n আর n স্টেজ আলাদা আলাদা তাদেরকে বলবো হেটেরোমরফিক। আইসোমরফিকে কেবলমাত্র একটোকার্পাস, হেটেরোমরফিকে ব্রায়োফাইট, টেরিডোফাইট, ল্যামিনারিয়া, পলিসাইফোনিয়া আছে। আর আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, ভীষণই ইম্পর্টেন্ট, আমি তোমাদের কালারটাও চেঞ্জ করছি এই কারণে, ভীষণই ইম্পর্টেন্ট। হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি যে অ্যালগি এমন একটা জিনিস, এই অ্যালগি আমরা হ্যাপ্লন্টিকের মধ্যে অ্যালগি পেয়েছিলাম, হ্যাপ্লন্টিকের মধ্যে অ্যালগি ছিল না? সবই অ্যালগি। ডিপ্লন্টিকের মধ্যে অ্যালগি ছিল যেমন ফিউকাস। আবার হ্যাপ্লোডিপ্লন্টিক বা ডিপ্লোহ্যাপ্লন্টিকের মধ্যে যে দুটো ভাগ আছে আইসোমরফিক, হেটেরোমরফিক, সেই দুটো ভাগের ক্ষেত্রে কি আছে? অ্যালগি রয়েছে। তাহলে অল্টারনেশন অফ জেনারেশন যখন তুমি পড়তে যাবে তোমাকে সব থেকে যে জিনিসটা বেশি ডিস্টার্ব করবে সেটা হচ্ছে কে? অ্যালগি। বাকি যদি দেখো আমরা যে প্ল্যান্ট কিংডম করেছিলাম সেখানে জিমনোস্পার্ম আর এনজিওস্পার্ম হচ্ছে শুধুমাত্র ডিপ্লন্টিক, তাই কি না? আর ব্রায়োফাইট আর টেরিডোফাইট হচ্ছে হ্যাপ্লোডিপ্লন্টিক বা ডিপ্লোহ্যাপ্লন্টিক, সেটা হেটেরোমরফিকের মধ্যে পড়ছে। এবার এখানে আসি, সেটা হচ্ছে এই যে বললাম তোমাদের আইসোমরফিক। আইসোমরফিক মানে কি আর হেটেরোমরফিক মানে কি এটা একটু জাস্ট দেখবো। এই যে একটোকার্পাস বললাম না, এই একটোকার্পাস মনে করে এই হচ্ছে একটা একটোকার্পাস। এই আমি জাস্ট প্ল্যানটা সিম্পল ভাবে আঁকার চেষ্টা করছি। এই একটা প্ল্যান বডি আঁকলাম আর এখানে আর একটা প্ল্যান বডি আঁকলাম। তো এটাকে আমরা নাম দিলাম মনে করো 2n, এটা n। এটা কি দেখার দিক দিয়ে খুব পার্থক্য আছে, যদি আমার ছবিটা একটু আলাদা হচ্ছে, কিন্তু কি দুটোই ফিলামেন্টাস, তাই কিনা সুতোর মতন। তো দেখার দিক দিয়ে তো নাই, কিন্তু যদি আমরা এইরকম করতাম যে একটা প্ল্যান বডি মনে করে এরকম করলাম আর একটা প্ল্যান বডি এইরকম করছি, হ্যাঁ জাস্ট তোমাদের বোঝার জন্য একটু করছি, মনে করি এরকম করছি,
তাহলে এটাকে বললাম 2n, এটাকে বললাম n। তখন এই দুটো আলাদা আছে না? নাই, আছে, সেটা হচ্ছে হেটেরোমর। ওকে, বারবার বলছি তোমাদের অল্টারনেশন অফ জেনারেশনের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সাম্পল বা উদাহরণ, ভীষণই ইম্পর্টেন্ট। এই উদাহরণগুলো বারবার বারবার তোমরা পড়ো, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো, এখানে আমি পুরো জিনিসটা সাম আপ করছি। তাহলে এই যে অল্টারনেশন অফ জেনারেশন পেলাম, আমরা প্ল্যান গ্রুপকে কিন্তু দেখো প্রথমে নন ফ্লাওয়ারিংকে ভাগ করেছিলাম 3 ভাগে। কি কি 3টে ভাগ? থ্যালোফাইট, ব্রায়োফাইট, টেরিডোফাইট। তাহলে এগুলো কি? নন ফ্লাওয়ারিং। এবং পরবর্তীকালে দুটো ভাগ পেলাম যারা ফ্লাওয়ারিং ছিল, একটা জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, তাই কি না? তো এখানে একটা জিনিস মাথায় রাখবা, এই যে থ্যালোফাইট বা এই থ্যালোফাইটের আন্ডারে কে আসছে? আমরা দেখেছিলাম থ্যালোফাইটের আন্ডারে আসছিল অ্যালগি। ওকে, তো এই অ্যালগিদের ক্ষেত্রে আমরা কি নির্দিষ্ট কোনো অল্টারনেশন অফ জেনারেশন পেলাম? পাইনি। নির্দিষ্ট কোনো স্পেসিফিক অল্টারনেশন অফ জেনারেশন পাইনি। হ্যাঁ, ওই কারণে আমরা এখানে কি লিখেছি? ওই কারণে এখানে আমরা লিখেছি, একটু ইরেজ করে নিই, যে সরি দেখো, নো স্পেসিফিক অর ডিস্টিংক্ট অল্টারনেশন অফ জেনারেশনস ফাউন্ড, তোমরা লিখে নিও। তাহলে থ্যালোফাইটের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো অল্টারনেশন অফ জেনারেশন স্পেসিফিক পাইনি। এবার মানে প্ল্যান্ট কিংডমের রেসপেক্টে থ্যালোফাইটের পরে কারা এসছে? ব্রায়োফাইট, তাই কি না? দেখো, প্রথম আমরা স্পেসিফিক অল্টারনেশন অফ জেনারেশন পেয়েছি, সেটা হচ্ছে ব্রায়োফাইট। ফার্স্ট স্পেসিফিক অল্টারনেশন অফ জেনারেশন পাওয়া গেছে কাদের মধ্যে? ব্রায়োফাইটদের মধ্যে। হ্যাঁ, সেটা কি টাইপের? সেটা হচ্ছে হ্যাপ্লোডিপ্লন্টিক বা ডিপ্লোহ্যাপ্লন্টিক। এই যে এই টাইপটা হ্যাপ্লোডিপ্লন্টিক বা ডিপ্লোহ্যাপ্লন্টিক, এই টাইপের মধ্যেও কোনটা? হেটেরোমরফিকের। কিন্তু যেহেতু প্ল্যান্ট কিংডমে ব্রায়োফাইট প্রথমে আছে, তাহলে প্রথম নির্দিষ্টভাবে অল্টারনেশন অফ জেনারেশন এসেছিল কাদের মধ্যে? সেটা হচ্ছে ব্রায়োফাইট। কারণ ব্রায়োফাইট যদি তুমি দেখো, তাহলে ব্রায়োফাইটদের দুই রকম প্ল্যান্ট বডি পাবো। হ্যাঁ, একটা হচ্ছে মেইন প্ল্যান্ট বডি আর একটা হচ্ছে আদার প্ল্যান্ট বডি। তো এই মেইন প্ল্যান্ট বডি যেটা হচ্ছে তাদের, সেটা হচ্ছে গ্যামেটোফাইটিক। অর্থাৎ ব্রায়োফাইটদের ক্ষেত্রে মেইন প্ল্যান্ট বডি অলওয়েজ কি হবে? গ্যামেটোফাইটিক। কিন্তু অন্য প্ল্যান্ট বডি যেটা হবে সেটা হচ্ছে স্পোরোফাইটিক। এটা মাথায় রাখবে। কিসের ক্ষেত্রে? ব্রায়োফাইট। তুমি যে ব্রায়োফাইটই নাও না কেন, মেইন প্ল্যান্ট বডি হচ্ছে গ্যামেটোফাইটিক, আদার প্ল্যান্ট বডি হচ্ছে স্পোরোফাইটিক। তাহলে এই মেইন প্ল্যান্ট বডি যেটা, সেটাই হচ্ছে ডমিন্যান্ট, আর এর মধ্যে ক্লোরোফিল প্রেজেন্ট থাকে। এরা ফটোসিনথেসিস করতে পারে, এরা ইন্ডিপেন্ডেন্ট এবং এরা থ্যালয়েড বা ইরেক্ট প্রকৃতির। পরে আমরা দেখবো, তাও চাপ নিও না। হ্যাঁ, এবং যেটা আদার আছে, যেটা স্পোরোফাইটিক, সেটা শর্ট লিভ, বেশি দিন বাঁচে না, মাল্টি সেলুলার, টোটালি অর পার্সিয়ালি ডিপেন্ড অন গ্যামেটোফাইটিক। অর্থাৎ এই স্পোরোফাইটিকটাই গ্যামেটোফাইটিকের উপর নির্ভর করে বেঁচে থাকে। তাহলে যেহেতু সমস্ত ব্রায়োফাইটের মেইন প্ল্যান্ট বডি গ্যামেটোফাইটিক, সেই কারণে আমরা বলি প্রথম অল্টারনেশন অফ জেনারেশন এসেছিল ব্রায়োফাইটের মধ্যে। কিন্তু থ্যালোফাইটের মধ্যে এরকম ছিল? দেখো, থ্যালোফাইটের মধ্যে হ্যাপ্লন্টিকও ছিল, ডিপ্লন্টিকও ছিল, হ্যাপ্লোডিপ্লন্টিক বা ডিপ্লোহ্যাপ্লন্টিকও ছিল। ওকে, নেক্সট হচ্ছে টেরিডোফাইট। দেখো, টেরিডোফাইটের ক্ষেত্রেও আমরা কি দেখতে পাবো? টেরিডোফাইটের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো দুই রকমের প্ল্যান্ট বডি। ওকে, টেরিডোফাইট সরি দুই রকম কেন আগে বলছি, যে যারা হ্যাপ্লোডিপ্লন্টিক বা ডিপ্লোহ্যাপ্লন্টিক, এই যে বললাম, এদের যদি 10টা স্টেজ থাকে, তাহলে 4 থেকে 5টা স্টেজ একরকমের হবে, অর্থাৎ 2n অথবা n, এবং আবার বাকি 4 থেকে 5টা স্টেজ একরকম হবে, অর্থাৎ 2n বা n, তাই কি না? তাই দুই রকম প্ল্যান্ট বডির মধ্যে কোনটা ডমিনেন্ট, কোনটা মেইন, সেটা তো আমাদের ধরতে হবে। তো সেটা কনফিউশন কোথায় আসবে? ব্রায়োফাইট আর টেরিডোফাইটের মধ্যে মেইনলি আসবে, অর্থাৎ যারা হ্যাপ্লোডিপ্লন্টিক বা ডিপ্লোহ্যাপ্লন্টিক। হ্যাঁ, তো এই টেরিডোফাইটের ক্ষেত্রে দেখো ডমিনেন্ট হচ্ছে স্পোরোফাইটিক, খুবই খুবই ইম্পর্টেন্ট। ব্রায়োফাইটের ক্ষেত্রে ডমিনেন্ট হচ্ছে গ্যামেটোফাইটিক, কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে ডমিনেন্ট হচ্ছে স্পোরোফাইটিক, আর অন্যটা হচ্ছে গ্যামেটোফাইটিক। আর এই যে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি, সেটা এদের নন থ্যালাস টাইপের, যেটা আগে আলোচনা করেছিলাম। কিন্তু যেটা গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি, সেটা কিন্তু এদের থ্যালাস টাইপের। আমরা এটা আলোচনা করেছিলাম আগের দিন ক্লাসটা, মনে করো, যে টেরিডোফাইটকে প্রথম আমরা রুট, স্টেম, লিভসে ডিফারেন্সিয়েট করতে পেরেছিলাম। এই কারণে বলেছিলাম ওদের প্ল্যান্ট বডিটা হচ্ছে নন থ্যালাস টাইপ। কিন্তু তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে টেরিডোফাইটের দুটো প্ল্যান্ট বডি আছে। একটা হচ্ছে মেইন প্ল্যান্ট বডি বা ডমিনেন্ট প্ল্যান্ট বডি, সেটাকে আমরা বলছি স্পোরোফাইটিক, আর একটা হচ্ছে আদার প্ল্যান্ট বডি বা রিসেসিভ প্ল্যান্ট বডি, সেটাকে আমরা বলছি গ্যামেটোফাইটিক। এই দুটো প্ল্যান্ট বডির মধ্যে কোনটা বেশি ডিফারেন্সিয়েট করা যাচ্ছে রুট, স্টেম, লিভসে,
সেটা হচ্ছে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি রুট, স্টেম আর লিভস। গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডিটাকে আমরা এখনো পর্যন্ত রুট, স্টেম আর লিভসে ডিফারেন্সিয়েট করতে পারিনি। এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখো, কিন্তু স্টার দিয়ে রাখো। ওইখানটা আমি বলিনি, কারণ তোমরা সব জিনিস একসাথে নিতে পারবে না। কিন্তু এটার সাথে পার্থক্য কি, বোথ আর মাল্টিসেলুলার, অটোট্রপিক, ইন্ডিপেন্ডেন্ট। এখানে স্পোরোফাইটিকটাও মাল্টিসেলুলার, অটোট্রপিক, ইন্ডিপেন্ডেন্ট, গ্যামেটোফাইটিকটাও অটোট্রপিক, ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু ব্রায়োফাইটের ক্ষেত্রে কি ছিল বলতো, ব্রায়োফাইটের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক যেটা ছিল, এই গ্যামেটোফাইটিকটা একটু ইরেজ করতে দাও আমাকে। এই গ্যামেটোফাইট যেটা ছিল সেটা ক্লোরোফিল প্রেজেন্ট ছিল, ফটোসিনথেটিক ছিল, ইন্ডিপেন্ডেন্ট ছিল। কিন্তু যেটা স্পোরোফাইটিক, তাদের ক্লোরোফিল ছিল না, তারা এই গ্যামেটোফাইটিক খাবারের জন্য গ্যামেটোফাইটিকের উপর নির্ভরশীল। কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে তা না, টেরিডোফাইটের ক্ষেত্রে বোথ প্ল্যান্ট বডি আর ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? তাহলে প্রথম অল্টারনেশন অফ জেনারেশন স্পেসিফিক ভাবে এসেছিল কার মধ্যে, ব্রায়োফাইটস এর মধ্যে। ব্রায়োফাইটের মেইন প্ল্যান্ট বডি কি, গ্যামেটোফাইটিক। আদার প্ল্যান্ট বডি কি, স্পোরোফাইটিক। দেন টেরিডোফাইটের মেইন প্ল্যান্ট বডি কি, স্পোরোফাইটিক। আদার প্ল্যান্ট বডি গ্যামেটোফাইটিক। তা এখানে তোমরা এই ব্রায়োফাইট আর টেরিডোফাইটটা ভালো করে পড়ো, এই জায়গায় তোমাদের কনসেপ্ট ক্রিয়েট করবে, কনফিউশন ক্রিয়েট করবে, বাকি জায়গায় লাগে। দেন জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, এটা তো আমরা জানি যে জিমনোস্পার্মদের মেইন প্ল্যান্ট বডি হচ্ছে 2n, আর একটা স্টেজ শুধু গ্যামেট প্রকারে থাকছে। এবং অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে মেইন প্ল্যান্ট বডি হচ্ছে 2n। ওকে, তাহলে এখানে আমি তোমাদের যদি কোশ্চেন করি, একটা জিনিস দেখো, হ্যাঁ, যে এই থ্যালোফাইটা থেকে এনজিওস্পার্ম পর্যন্ত যত আমরা যাচ্ছি, থ্যালোফাইট থেকে এনজিওস্পার্ম যত যাচ্ছি, তত গ্যামেটোফাইটিক স্টেজটা কি হচ্ছে দেখো। থ্যালোফাইটের মধ্যে গ্যামেটোফাইটিক স্টেজ সব থেকে বেশি ছিল, এই কারণে এদেরকে হ্যাপ্লন্টিক বলেছিলাম, মনে করো যে বেশিরভাগ অ্যালগি, হ্যাঁ, হ্যাপ্লন্টিক। তার মানে কি, এরা এন ছিল। কিন্তু আস্তে আস্তে যত যাচ্ছি, ব্রায়োফাইটের মধ্যে তারপরে এনই আছে, কিন্তু টেরিডোফাইটের মেন কি হয়ে গেল, 2n হয়ে গেল। এবং জিমনোস্পার্ম, এনজিওস্পার্মে তো সবই 2n, মাত্র গ্যামেট বাদ দিয়ে, তাই কি না? তাহলে যত আমরা থ্যালোফাইট থেকে এনজিওস্পার্মের দিকে যাব, অর্থাৎ প্ল্যান্ট কিংডমের ক্লাসিফিকেশনটা তোমাদের মাথায় রাখতে হবে। যত থ্যালোফাইট থেকে এনজিওস্পার্ম, অর্থাৎ থ্যালোফাইটের পর যে ব্রায়োফাইট আছে, তারপরে যে টেরিডোফাইট আছে, তারপরে যে জিমনোস্পার্ম আছে, তারপরে যে এনজিওস্পার্ম আছে, যত যাব তত আস্তে আস্তে গ্যামেটোফাইটিক স্টেজটা কি হচ্ছে, রিডিউসড হচ্ছে, ছোট হতে হতে যাচ্ছে। এবং স্পোরোফাইটিক স্টেজ যেটা আছে সেটা তত ডমিনেন্ট হচ্ছে। অ্যালগির ক্ষেত্রে ডমিনেন্ট ছিল না, ব্রায়োফাইটের ক্ষেত্রেও ডমিনেন্ট ছিল না স্পোরোফাইটিক, টেরিডোফাইটের ক্ষেত্রে প্রথম ডমিনেন্ট এলো, আর এনজিওস্পার্ম, জিমনোস্পার্মের ক্ষেত্রে তো পুরোই ডমিনেন্ট, সবই 2n, শুধুমাত্র গ্যামেট বাদ দিয়ে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখবো তোমাদের এনসিইআরটি-তে এই টপিকটা শুরু হচ্ছে, হ্যাঁ, এখান থেকে পড়বা। তো এখান থেকে যখন পড়বা তোমরা প্ল্যান্ট লাইফ সাইকেল অ্যান্ড অল্টারনেশন অফ জেনারেশন ইজিলি বুঝতে পারবে, ইজিলি। প্রত্যেকটা লাইন ক্লিয়ার করা হয়েছে, হ্যাপ্লন্টিক, এদের এক্সাম্পল, তারপরে ডিপ্লন্টিক আলোচনা করলাম, এই যে ডিপ্লন্টিক আলোচনা করলাম, এদের এক্সাম্পল, হ্যাপ্লোডিপ্লন্টিক আলোচনা করলাম, হ্যাঁ, হ্যাপ্লোডিপ্লন্টিকের মধ্যে অল ব্রায়োফাইটস প্রেজেন্ট দিস প্যাটার্নগুলো যে আলোচনা করলাম, হ্যাঁ, এগুলো সব হ্যাপ্লোডিপ্লন্টিকের মধ্যে, ডিপ্লোহ্যাপ্লন্টিকের মধ্যে এগুলো আছে। পলিসাইপনে তোমাদের এখানে একটু বলে রাখি, হ্যাঁ, প্রশ্ন তো বলেছি, বলার এখানে সব এগুলো প্রত্যেকটা লাইন 100% তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ক্লাসটার পর। যদি না হয় আমাকে কমেন্ট করো কোন লাইনটা ক্লিয়ার হয়নি তোমাদের, আমি তোমাকে কমেন্টে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আশা করি তোমরা অল্টারনেশন অফ জেনারেশন ক্লাসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। চলো দেখা হবে নেক্সট ক্লাস, আর নেক্সট ক্লাসে আমরা অ্যালগি নিয়ে আলোচনা করব পুরো ডিটেলসে একদম। ওকে, চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ। আর হ্যাঁ, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। ওকে।